হোয়াট ইজ স্মল অসিলেশন? স্মল অসিলেশন মানে হচ্ছে অসিলেশন যার অ্যামপ্লিটিউড স্মল। ঠিক আছে, এবার ব্যাপারটা হচ্ছে যে স্মল অসিলেশন অ্যানালিসিস বলে যে একটা আলাদা ব্রাঞ্চ অফ স্টাডি, সেখানে অ্যাকচুয়ালি আমরা ওই অসিলেশনগুলোকে স্টাডি করি যেগুলো প্রচণ্ড পরিমাণে হাবিজাবি এবং কমপ্লিকেটেড। মানে দেখ, সিম্পল পেন্ডুলাম বা মাস উইথ আ স্ট্রিং, এগুলো তো তোরা প্রচুর পরিমাণে স্টাডি করেছিস, এই সমস্ত ব্যাপারে সবই জানিস, কিন্তু এমন অনেক, এবার দেখ এগুলো কি, এগুলো হচ্ছে সিম্পল হারমোনিক মোশন। একটা মানে এরকম আছে, সরি, একটা এরম একটা ব্যাপার, সেটা এরম 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 করে অসিলেট করছে, বা একটা সার্কেলের রেডিয়াস বরাবর একটা জিনিস এরকম 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 করে যাতায়াত করছে, ভালো কথা। কিন্তু মানে এগুলো তো একটা আইডিয়ালাইজেশন, মানে একটা মাস আর একটা স্ট্রিং একটা সারফেসের উপর সুন্দরভাবে ভদ্রভাবে অসিলেট করছে, এটা একটা এক্সাম্পল অফ আইডিয়াল সিস্টেম। কিন্তু নেচারে মানে রিয়েলিস্টিক সিস্টেম যেগুলো, সেগুলো সবগুলোই এত সরল সাদাসিধে টাইপের নয়। যেমন ধর একটা ওয়াটার মলিকিউল বা একটা CO2 মলিকিউল। ওয়াটার মলিকিউলের শেপ কীরকম মনে আছে? কেমিস্ট্রিতে পড়েছিলি, মানে কেমন আর কি স্ট্রাকচারটা, একটা স্ট্রেট লাইন নাকি অন্যরকম কিছু একটা, বলতে পারবি? ওয়াটার মলিকিউলের শেপটা হচ্ছে একটা অ্যাঙ্গেল করে থাকে, ঠিক আছে, এরকম অক্সিজেন এরকম একটা অ্যাঙ্গেল। কার্বন ডাই অক্সাইডের ক্ষেত্রে অবশ্য লিনিয়ার, এদিকে ও এদিকে ও। তো এই টাইপের যে এরা আছে, এবার এদের বন্ড মানে কি, বেসিক্যালি তো ওভারল্যাপ অফ ইলেকট্রন অরবিটালস। এখন এই এরা ইলেকট্রন চার্জড পার্টিকেল, তো সেটা কোনো একটা ফোর্স ফিল্ডের আন্ডারে যদি থাকে বা কোনো একটা কিছু ইনফ্লুয়েন্সে থাকে, তবে মোট কথা এদের মধ্যেও একটা অসিলেটরি মোশন থাকা সম্ভব। তখন এটা সিম্পল একটা H2O মলিকিউল বা একটা সিম্পল CO2। সিম্পল এই কারণে বলছি কারণ এর থেকে আরও 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 হাবিজাবি সিস্টেম সম্ভব। যেমন একটা ক্রিস্টাল, ক্রিস্টালের মধ্যে কি থাকে, তুই তো সলিড স্টেট পড়ছিস এখন, অ্যাটমগুলো একটা নির্দিষ্ট অর্ডারে সাজানো থাকে। এরকম, তো এইবারে ভাব, এই যে এত এত মানে একটা মাস তার সঙ্গে একটা স্প্রিং, সেটা এটা ঠিক আছে একটা ব্যাপার, কিন্তু এই যে এত এত মাস, এবার এটা তো কিছুই নয়, একটা মোল সাবস্ট্যান্সের মধ্যেই 6.023 × 10⁻23 এতগুলো অ্যাটম থাকে। তাহলে কোটি কোটি মাস, তারা কোটি কোটি স্প্রিং দ্বারা যুক্ত, এই রকম একটা গোটা সিস্টেম সে যদি অসিলেট করে, কারণ একটা টেম্পারেচার যদি থাকে তাহলে সেই টেম্পারেচারের আন্ডারে একটা মোশন থাকবেই, আর স্প্রিং থাকা মানে একটা অসিলেটরি মোশন থাকবেই। তো এই যে H2O মলিকিউল বা CO2 মলিকিউলের উদাহরণটা দিচ্ছে, এখানেও এই বন্ডগুলোর একটা স্প্রিং লাইক নেচার আছে, তাদের একটা রেস্টোরিং ফোর্স আছে, তো এখানেও একটা অসিলেশন সম্ভব। এই ধরনের সিস্টেমগুলো যখন অসিলেট করে না, তখন মানে তার অ্যানালিসিস ইট ইজ নো মোর লাইক আ সিম্পল পেন্ডুলাম, সেটা মানে পুরোই একটা আলাদা গল্প। তবে কি সেগুলোকেও ভেঙে ভেঙে ব্রেকডাউন করে, আমরা তো মানে ফিজিসিস্টদের কাজই হচ্ছে যে
আজে বাজে জিনিসকে ছকে ফেলে সিম্পলিফাই করা। তো স্মল অ্যাসিলেশন অ্যানালাইসিস ইজ নাথিং বাট টু সিম্পলিফাই দিস টাইপ অফ কমপ্লিকেটেড অসিলেটরি মোশনস। মানে বলতে পারিস কাপলড অসিলেশন। মানে এই ধরনের সিস্টেমগুলোর যে ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা বেরোবে, ল্যাগ্রাঞ্জিয়ান ইকুয়েশন অফ মোশন তো লেখা হবে, লিখে ফাইনালি যে ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা বেরোবে সেটা হচ্ছে একটা কাপলড অসিলেশন। মানে এটা তো কাপলড, সবাই সবার সঙ্গে কাপলড, এটা কেউ আলাদা আলাদা অসিলেটর নয়। এমন নয় যে এটা একটা অসিলেটর, আচ্ছা ঠিক আছে এটা একটা আলাদা অসিলেটর, মোটেও না। এর অসিলেশন তার সঙ্গে এর অসিলেশন তার সঙ্গে ও সবার সঙ্গে সবার অসিলেশন রিলেটেড। তো এই কাপলড অসিলেশন বা সিস্টেম অফ coupled oscillators, how to handle, এইটাই আমরা স্মল অসিলেশন অ্যানালিসিসে শিখি। স্মল মানে স্মল অ্যাম্পলিটিউড, এটাতে কোনো সমস্যা নেই, অ্যাম্পলিটিউড স্মলই, কিন্তু সিস্টেমটা এখন কমপ্লিকেটেড হয়ে গেছে। বেশ, তো বিফোর স্টার্টিং এনিথিং আমি ভাবছি এটা নিয়ে যখন এতগুলো কথা বলাই হলো, তাহলে একটা দেখা যাক যে স্মল অসিলেশন মানে একটু সিস্টেমকে একটু কমপ্লিকেটেড করে দিলেই তার মোশনটা কিরম টাইপের হয়ে যায়। এটা এমনি বাড়িতে করে দেখা যায়, খুবই সহজ। ডাবল পেন্ডুলাম, ঠিক আছে। ডাবল পেন্ডুলাম কি? এটা হচ্ছে সিম্পল পেন্ডুলাম, এই যে এটা ডাবল পেন্ডুলাম হচ্ছে আমি যদি এর সঙ্গে আরেকটা ফ্রিলি মুভিং আরেকটা জাস্ট পেন্ডুলাম অ্যাড করে দিই, দিয়ে এবার পুরো জিনিসটাকে এরকমভাবে তুলে আমি ছেড়ে দিই। বাড়িতেই করা যায় এই জন্য বললাম, কারণ মেলায় দেখবি ওই তালপাতার সেপাই পাওয়া যায়, তাদের ওখানে বেসিক্যালি কি থাকে, একটা এরম থাকে মুন্ডু, তারপর এরম কি একটা থাকে ভুলে গেছি, তার যে হাতটা থাকে এখান থেকে একটা পিন দিয়ে একটা থাকে, আবার এখান থেকে একটা পিন দিয়ে আরেকটা ফ্রি এন্ড থাকে, এবং সেটা এরম এরম করলে জিনিসটা এরম এরম করে দোলে, রাইট। তো দ্যাট ইজ ওয়ান এক্সাম্পল অফ ডাবল পেন্ডুলাম। তো ডাবল পেন্ডুলাম বাড়িতেই বানানো যায়, ঠিক আছে। তো ডাবল পেন্ডুলাম এরম একটা করে, এটা একটা ডাবল পেন্ডুলাম, এখানে মাথাটা আছে, এখানে একটা শেষ হয়েছে, সেখান থেকে আরেকটা অ্যাড করা হয়েছে, এবং এখানে একটা নয় এখানে তিনটে ডাবল পেন্ডুলামকে একসঙ্গে রাখা হয়েছে, এবার তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে। এবার দেখ, লক্ষ্য কর, প্রথমবার যখন তিনটেকে একই সঙ্গে ছাড়া হলো তখন সেটা একটা নর্মাল পেন্ডুলামের মতোই বিহেভ করলো, কিন্তু এরপর হোয়াট হ্যাপেন্স নেক্সট, লক্ষ্য কর কি বিচ্ছিরি হয়ে গেল। এবার আস্তে আস্তে তিনটে পেন্ডুলাম আলাদা মুভ করতে শুরু করেছে, এবং প্রথমবার কি সুন্দর একটা হাড়ির মতন ছিল, তারপরে ক্যামেরা উল্টো পাল্টা হয়ে গেল। যত সময় যাবে তত দেখ কি দশাটা হয় এদের। হাবি যাবি উল্টো পাল্টা, কোনো কারোর সঙ্গে কারোর কোনো সম্পর্ক নেই বলে মনে হচ্ছে, একটা সম্পূর্ণ মাথামুন্ডুবিহীন একটা মোশন হচ্ছে, মনে হচ্ছে ভূতের নৃত্য হচ্ছে। এই ধরনের মোশনকে বলা হয় কেওস। কেওস মানে কি? কমপ্লিট ডিসঅর্ডার। কোনো রকম মাথামুন্ডু না থাকলে তখন তাকে বলে কেওস হয়ে গেছে, একটা কেওস, টোটাল ডিসঅর্ডার। তো কেওস, ফ্র্যাক্টাল, এগুলো সব খুব মানে খুব অ্যাডভান্স লেভেলের টপিক, এগুলো তোরা এমএসসিতে গিয়ে পড়বি, কিন্তু এখানে জাস্ট একটা ফ্লেভার দেওয়ার জন্য আমি এটা বলছি আর কি, যে এফেক্টিভলি কিন্তু। তবে এখানে একটা জিনিস আমি বলবো, সেটা হচ্ছে এটা স্টার্টিং পয়েন্ট, নিশ্চয়ই তোরা লক্ষ্য করেছি যে এটা কী ছিল স্টার্টিং পয়েন্ট, এটা একেবারে সোজা ছিল, মানে এই হচ্ছে আমার ডাবল পেন্ডুলাম, কিন্তু স্টার্টিং পয়েন্ট কী ছিল, একেবারে 90 ডিগ্রিতে করে তারপরে এটাকে রিলিজ করেছিল। হ্যাঁ, তো দ্যাট ইজ নট আ স্মল অসিলেশন। এটা কিন্তু এখন তোদের দেখাচ্ছি আমি, সেটা কিন্তু স্মল অসিলেশন নয়। এটা মানে এই যে কেওসটা হয়েছে,
কেওটিক মোশন, মানে জাস্ট দেখানোর জন্যই আর কি বললাম যে ব্যাপারটা মানে কতটা ইন্টারেস্টিং এবং কতটা বিউটিফুল এই ধরনের মোশন স্টাডি করা। তবে এটা যেটা দেখাচ্ছি আমি এখন, সেটা কিন্তু স্মল অসিলেশন নয়, কারণ একদম 90 ডিগ্রিতে নিয়ে ব্যাপারটাকে ছেড়েছি। ঠিক আছে, এইবার দেখ, এটা ছিল 3টে পেন্ডুলামের ছিল এটা, তাই তো? এবার দেখ পেন্ডুলামের সংখ্যা বাড়ালে কি হয়। আচ্ছা, এখানে একক দশক শতক হাজার অযুত, 10 লাখ, 10 লাখটা পেন্ডুলাম একসঙ্গে আছে, তাদেরকে রিলিজ করা হয়েছে 10 লাখ। ওকে, দেখ কি সুন্দর। এবার আমি পেন্ডুলামের সংখ্যা 10 ভাগ কমিয়ে দিলাম, মানে এখন 1 লাখটা পেন্ডুলাম আছে। তখন তাদের মোশনটা কেমন হচ্ছে। ইটস বিউটিফুল। এবার আরো কমিয়েছি, 10,000টা ডাবল পেন্ডুলাম। এবার নেক্সট 10,000টা কিন্তু ইনিশিয়াল কন্ডিশনের একটু পরিবর্তন হয়েছে। সেন্টারে একটা সার্কেল, কেননা প্রথম যে পেন্ডুলাম সে তো আফটার অল একটা পেন্ডুলামই, ঠিক আছে? ফলে ও একটা সার্কেল করারই চেষ্টা করে, কিন্তু তার সঙ্গের যে বস্তুটা আছে সে আবার একে ইনফ্লুয়েন্স করে পুরো ব্যাপারটা এমন একটা করে দেয়, মানে ইট বিকামস এ বিউটিফুল মোশন। ঠিক আছে, তো এই যে ব্যাপারটা যেটা মানে সোকল্ড কেওস, যেটাকে আমি বললাম যে যার মাথা মুন্ডু নেই সেটাই হচ্ছে কেওস, কিন্তু মানে কেওস ক্যান বি সাচ এ বিউটিফুল ইভেন্ট। তো ব্যাপারটা যেন হঠাৎ দেখলে এরকম মনে হয় যে একটুখানি সামান্য একটা কি বলবো, মানে কোনো একটা খুব স্মল এফেক্ট, কারণ শুরুতে মোশনটা স্টার্ট করার সময় তো একটা ছোটোখাটো একটা ডিস্টারবেন্সই আমি দিয়েছিলাম সিস্টেমটাকে, কিন্তু সেটা ইভেনচুয়ালি বাড়তে 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 এইরকম একটা জিনিসে পরিণত হলো। তো রাফলি, এটা অবশ্য একদমই বলাটা এভাবে ঠিক নয়, বাট রাফলি এই ধরনের জিনিসকে বলা হয় বাটারফ্লাই এফেক্ট। বাটারফ্লাই এফেক্ট কি? চীন দেশে একটা প্রজাপতি যদি নিজের ডানা ঝাপটায়, তার ফলস্বরূপ ব্রিটেনে একটা টাইফুন বা টর্নেডো হতে পারে। ওই যে একটা ছোট্ট ডিস্টারবেন্স ক্রিয়েট করলো, তার ফলে মোশনটার এমন একটা ডিসঅর্ডার্ড মোশন সৃষ্টি হলো, যার ফলে একটা টাইফুন বা টর্নেডো সৃষ্টি হলো। দিস ইজ পসিবল ইন প্রিন্সিপাল, এবং এর প্রচুর উদাহরণ নেচারে দেখতে পাওয়া যায়। তো এই সবগুলোই নন লিনিয়ার ডিনামিক্সের আন্ডারে পড়ে, যেগুলো তোরা পরে পড়বি ইন ডিটেল। মানে অ্যামপ্লিটিউড সবসময় আমরা স্মল অসিলেশনই পড়ে থাকি, মানে স্মল অ্যামপ্লিটিউড অসিলেশন, অ্যামপ্লিটিউডকে লার্জ করলে তখন তার কি পরিস্থিতিটা হয় ইত্যাদি ইত্যাদি, এসব অনেক কিছু, এগুলো সবই অল অফ দিস ফল আন্ডার দ্য রেজিম অফ নন লিনিয়ার ডাইনামিক্স। ঠিক আছে, তো বাটারফ্লাই এফেক্ট আমরা এখানে অ্যাকচুয়ালি পড়বো না। তবে এটা ঠিক যে এই কম্পাউন্ড সিস্টেম, এই যে মলিকিউল, এই যে ক্রিস্টাল, তাদের যে অসিলেশন, সেইগুলোর মোশন খুব ইন্টারেস্টিং এবং খুব জটিল, বিকজ দে আর কাপলড।
কীরকমভাবে কাপলড অসিলেশন কেন বা কীরকমভাবে হচ্ছে ব্যাপারটা সেইটা এবার দেখাচ্ছি। আচ্ছা, প্রথমে অফকোর্স স্টেবল ইকুইলিব্রিয়ামে আসতে হবে। কেননা স্টেবল ইকুইলিব্রিয়ামের অ্যাবাউটেই তো অসিলেশনটা হবে, স্মল অ্যামপ্লিটিউড। সো প্রথমে আমি জাস্ট ওয়ান ডাইমেনশনাল একটা পোটেনশিয়াল দিয়ে ব্যাপারটাকে বলছি। ধরা যাক এটা একটা পোটেনশিয়াল অ্যাজ এ ফাংশন অফ এক্স, এটা হচ্ছে এক্স। তো vx dv dx। আচ্ছা, তো ইকুইলিব্রিয়ামের কন্ডিশন আমরা জানি কি, যেখানে dv dx 0 হয়। তো হিসাব মতো দেখতে গেলে এখানে অনেকগুলো ইকুইলিব্রিয়াম আছে। এটা একটা ইকুইলিব্রিয়াম, এটা একটা ইকুইলিব্রিয়াম, এটা ইকুইলিব্রিয়াম, এটা ইকুইলিব্রিয়াম, এটা সকলেই হচ্ছে এরা ইকুইলিব্রিয়াম। ঠিক আছে, এর মধ্যে স্টেবল আর আনস্টেবলের গল্প আছে। তো কারা স্টেবল কারা আনস্টেবল? এই ইকুইলিব্রিয়ামগুলো হচ্ছে আনস্টেবল, আর এই ইকুইলিব্রিয়ামগুলো অফকোর্স স্টেবল ইকুইলিব্রিয়াম। সুতরাং শর্ত কি? ফর মানে কন্ডিশন ফর stable equilibrium d2v dx2 at x equal to x naught must be positive. Okay, now যে কোনো পোটেনশিয়ালকে আমরা অফকোর্স টেলার এক্সপ্যান্ড করে, আমরা একটা সিরিজে টেলার এক্সপ্যান্ড করে আমরা লিখতে পারি vx naught plus dv dx at x equal to x naught into x minus x naught plus half d2v dx2 x equal to x naught x minus x naught এর whole square d আচ্ছা হায়ার অর্ডার টার্ম লিখে দেবো প্লাস হায়ার অর্ডার টার্ম। ঠিক আছে, প্রথম যে টার্মটা আছে v এ ফাংশন অফ x নট, সেটা তো অফকোর্স কনস্ট্যান্ট, কারণ x নট একটা কনস্ট্যান্ট। সুতরাং অরিজিন শিফট করলেই মানে ওটার কোনো সিগনিফিক্যান্স নেই। ঠিক আছে, এটাকে আমি ইজিলি এপাশে নিয়ে চলে আসতে পারি, এবং তার মানে হচ্ছে কি আমি পোটেনশিয়াল যে vx অর্থাৎ y অ্যাক্সিস আর কি যেটা আছে, সেটার আমি অরিজিনটাকে শিফট করছি, জাস্ট এটুকুই, আর কিছু না। এরপরের যেটা আছে dv dx at x equal to x naught, মানে এখানে আমি টেলার এক্সপ্যান্ড করছি অ্যাবাউট ইকুইলিব্রিয়াম। সো dv dx at x equal to x naught if it is equilibrium, তাহলে এটা 0, ঝামেলা শেষ। সেটা তাহলে কি পড়ে থাকলো? ফর স্মল অসিলেশন, অর্থাৎ আমি যদি স্মল অসিলেশন মানে আমি x minus x naught হোল কিউব অ্যান্ড হায়ার অর্ডার টার্মস, এদেরকে আমি সবাইকেই নেগলেক্ট করব। তাহলে এফেক্টিভলি vx ইজ হাফ d2v dx2 at x equal to x naught x minus x naught এর হোল স্কোয়ার। এই কোয়ান্টিটিটাকে যদি আমি k দিয়ে লিখি, তাহলে দিস গিভস আস দ্য পোটেনশিয়াল এনার্জি ফর স্মল অ্যামপ্লিটিউড অসিলেশন। তাহলে লক্ষ্য কর, যে কোনো গিভেন পোটেনশিয়ালেই কিন্তু স্টেবল ইকুইলিব্রিয়াম হয় যে পয়েন্টে, তার অ্যাবাউটে যে যদি কেউ স্মল অসিলেশন স্মল অ্যামপ্লিটিউড নিয়ে অসিলেট করে, দেন ইট গিভস ইউ দ্য
সিম্পল হারমোনিক মোশন। এবার যখন কাপলড হবে তখন তো ব্যাপারটা আরও ঝামেলার হবে, সেটা তো আলাদা বিষয়, কিন্তু আমি বলতে চাইছি যে কোনো পোটেনশিয়ালি কিন্তু ইজ কেপেবল অফ গিভ ইউ সিম্পল হারমোনিক মোশন, যেখানে এই যে কে দ্য সো কল্ড স্প্রিং কনস্ট্যান্ট, এটা কিন্তু মনে রাখবে, এই টাইপের কোয়েশ্চেন বা প্রবলেমও থাকে অনেক পরীক্ষায়। তোকে একটা পোটেনশিয়াল দিয়ে দেবে, দিয়ে বলবে হোয়াট ইজ দ্য টাইম পিরিয়ড। টাইম পিরিয়ড জানতে গেলে তোকে কী জানতে হবে, তোকে কে জানতে হবে, কে জানলেই টাইম পিরিয়ড লেখা যায়। কে কোত্থেকে জানবি, পোটেনশিয়াল দিয়ে দিয়েছে, সো কে ইজ গিভেন বাই d2v dx2 অ্যাবাউট দ্য পয়েন্ট অফ ইকুইলিব্রিয়াম। আর ইকুইলিব্রিয়াম তো তুই dv/dx x ইকুয়াল টু x0 সেট করে তুই পেয়ে যাবি। ঠিক আছে, তো এখান থেকে স্প্রিং কনস্ট্যান্টের কনসেপ্টটা আসে। ওকে ফাইন, এটা তো আমি একটু সহজ করে বলার জন্য জাস্ট একটা ওয়ান ডাইমেনশনাল ইয়ের পয়েন্ট অফ ভিউ থেকে বললাম। এবার আমি যদি ওই আমাদের জেনারেলাইজড কোঅর্ডিনেটস বা জেনারেলাইজড ফোর্স ইত্যাদির টানবে ব্যাপারটাকে বলতে চাই আর কি, তাহলে স্টেবল ইকুইলিব্রিয়াম পয়েন্ট টু বি ডিফাইন্ড অ্যাজ যেখানে generalized force is 0 and generalized force is equal to minus del v del qy about the point of equilibrium, সেটা 0, generalized force 0। ঠিক আছে, এরপর আমরা কি করছি, আমরা যেটা আছে আমাদের পয়েন্ট অফ ইকুইলিব্রিয়াম, সেখান থেকে স্লাইটলি ডিসপ্লেস করছি ওই সিস্টেমটাকে। ধরা যাক এই স্মল ডিসপ্লেসমেন্ট ইজ গিভেন বাই ইটা আই স্মল, তাহলে কিউ আই নট এটা হচ্ছে আমার ইকুইলিব্রিয়াম পয়েন্ট, ইটা আই হচ্ছে আমার ডিসপ্লেসমেন্ট। তাহলে ইন জেনারেল দ্য জেনারেলাইজড কোঅর্ডিনেট কিউ আই টু বি রিটেন অ্যাজ কিউ আই নট প্লাস স্মল ডিসপ্লেসমেন্ট ইটা আই হয়ে গেল। এবার তাহলে আমার যে পোটেনশিয়াল আছে which is a function of position q1 থেকে qn, এখানে n হচ্ছে ওর নাম্বার অফ ডিগ্রিজ অফ ফ্রিডম। ওকে, হয়ে গেল। তো এটাকে আমি টেলার এক্সপ্যান্ড করব, ঠিক যেভাবে এখানে করেছিলাম এক্স্যাক্টলি সেভাবেই। সো প্রথম টার্ম হচ্ছে অ্যাবাউট দ্য পয়েন্টস অফ ইকুইলিব্রিয়াম প্লাস del v del qy about qy naught into eta I plus half del 2v del qy del qj about the equilibrium point, যেটাকে আমি শর্টে নট বলে লিখছি, ইটা আই ইটা জে ইত্যাদি। এদের মধ্যে এই টার্মটা কনস্ট্যান্ট টার্ম, এই টার্মটা 0, কেননা এই যে স্টেবল ইকুইলিব্রিয়াম, আর এই টার্মটা তাহলে নন জিরো। সুতরাং আমার পোটেনশিয়ালটা, দ্য পোটেনশিয়াল ভি, it can be for small oscillation, higher order terms neglected, small amplitude, high. So
স্মল অ্যামপ্লিটিউড, হ্যাঁ, তো সেটা হচ্ছে হাফ ভিআইজে, মানে এই ব্যাপারটাকে আমি ভিআইজে লিখলাম, এই কোয়ান্টিটিটাকে ইটা আই ইটা জে। ওকে, তাহলে এটা কিন্তু হয়ে গেল আমার পোটেনশিয়াল আমি পেয়েছি। নেক্সট হচ্ছে, কারণ ল্যাগ্রাঞ্জিয়ান ইকুয়েশন অফ মোশন লিখতে হলে আমার টি চাই এবং ভি চাই, তো পোটেনশিয়াল লেখা হয়ে গেল। এবার কাইনেটিক এনার্জি অফ দ্য এন্টায়ার সিস্টেম হাফ এমআই আর আই ডট স্কোয়ার। আচ্ছা, আইথ পার্টিকেল, আচ্ছা, তার মানে একটা ভেক্টর সাইন হবে। আচ্ছা, এবার আমরা জেনারেলাইজড কোঅর্ডিনেটের ব্যাপারটা করার সময় দেখেছিলাম যে প্রত্যেকটা আর কি ভেক্টর, তারা দেয়ার ফাংশনস অফ অল দ্য জেনারেলাইজড কোঅর্ডিনেটস, রাইট? তো আর এখানে সামেশন সাইনটা আমরা বারবার দেব না, যখনই কোনো একটা কোথাও মানে কোনো একটা ইন্ডেক্স যখন এমনি থাকে তার মানেই হচ্ছে সেখানে সামেশন আছে, মানে কোনো একটা ইন্ডেক্স যখন রিপিটেড হয়, ঠিক আছে? এটাকে বলে কি যেন আইনস্টাইন সামেশন নোটেশন বা এরকম একটা কিছু, আমার এক্স্যাক্টলি নামটা মনে পড়ছে না। যেমন ধর এখানে এই যে আই জে ইকুইলিব্রিয়াম আর ইটা জে, এখানে কিন্তু এটা থাকার মানে হচ্ছে আমার এখানে আই জে দুটোর উপরে সামেশন আছে, এবং এখানেও তাই, সেম হিয়ার, বুঝেছিস তো? এবং এখানেও তাই। তো এরকম রিপিটেড, মানে এখানে যে আছে এখানে যে আছে, এরকম রিপিট হওয়া মানেই হচ্ছে আমার এখানে সামনে সামেশন আছে। আচ্ছা, এখানেও তাই, তো আমি এটা দিচ্ছি না সামেশনটা, সো দিস ইজ জাস্ট এইটা। এবং যেহেতু এই কোঅর্ডিনেটগুলোকে সবাইকে জেনারেলাইজড কোঅর্ডিনেটের টার্মেও লেখা যায়, সুতরাং এটাকে আমি লিখছি হাফ এম আই জে ইটা আই ইটা জে। ওকে, এমআই জে হচ্ছে, এমআই যেটা কিন্তু এখন আর মাস নয়, এখানে যেমন এমআইটা কি ছিল, এমআই ছিল মাস অফ আয়ত পার্টিকেল। এমআই যেটা এখন কিন্তু তা না, এমআই যে কিন্তু এখন জাস্ট কোএফিসিয়েন্টস অফ ইটা আই ইটা জে ইন দ্য expression of kinetic energy। আমরা আড়াইকে যখন কিউজে টার্মে কনভার্ট করলাম, তখন এমআই এর সঙ্গে আরও কিছু ডেরিভেটিভ বা বিভিন্ন রকম জিনিসপত্র হয়ে টয়ে একটা টোটাল কোএফিসিয়েন্ট পাচ্ছি, সেই টোটাল কোএফিসিয়েন্টটা হচ্ছে এমআই জে, এবং দিস এমআই জে ইজ অফ কোর্স আ ফাংশন অফ অল দ্য জেনারেলাইজড কোঅর্ডিনেটস। এই জায়গাটা, এটাও কিন্তু একটা বড় থিওরি, এটা আমি বলেছিলাম যে ল্যাগ্রাঞ্জিয়ান হ্যামিল্টনিয়ানের থিওরির যে পোর্শনটা আছে, মানে যেটা আমি আগের দিন একটু শর্টে রিভাইজ করেছি, সেইটারই ক্যালকুলেশনগুলো একবার নিজেরা করে নেওয়া, ঠিক আছে? তো এই জায়গাটা যদি হিব্রু মনে হয় তাহলে এই জায়গাটা জাস্ট একবার দেখে নিবি, এগুলো তোদের মুখস্থ করতে হবে এরকম কিন্তু কোনো ব্যাপার নেই। কিন্তু যে এটা ব্যাপারটা কি, মানে হোয়াট ইজ দ্য ফিজিক্যাল সিগনিফিকেন্স অফ এমআই, যে হঠাৎ করে কোত্থেকে চলে এলো, সেই জিনিসগুলো জানা থাকাটা দরকার, ঠিক আছে? তো ইটস জাস্ট আ সিম্পল ক্যালকুলেশন। আমরা নর্মাল এমনি আর কি প্রপার কোঅর্ডিনেট থেকে বা স্পেস কোঅর্ডিনেট থেকে আমরা জেনারেলাইজড কোঅর্ডিনেটে যখন জিনিসটাকে ট্রান্সফার করি, তখন কোএফিসিয়েন্টটা চেঞ্জ হয়ে যায়। ইট ইজ নট এক্স্যাক্টলি মাস, এমআই নয়, এমআই এর একটা কনভার্টেড ভার্সন আমরা জেনারেলাইজড কোঅর্ডিনেট টার্মে যখন লিখছি তখন আমরা এটা পাচ্ছি। তো সেই এমআই যেটা, ইট ইজ আ ফাংশন অফ অল দ্য জেনারেলাইজড কোঅর্ডিনেটস, ঠিক আছে? এটা অ্যাকচুয়ালি ল্যাগ্রাঞ্জিয়ান অ্যাপ্রোচের একটা সুবিধা এবং অসুবিধা। মানে নিউটনিয়ান অ্যাপ্রোচের সুবিধা হচ্ছে এমআইটা মাস, ডাইরেক্টলি আমি বুঝে গেলাম। ল্যাগ্রাঞ্জিয়ান অ্যাপ্রোচের ক্ষেত্রে এমআই যে, এই ভিআই যে, এগুলোর এক্স্যাক্ট ফান্ডাটা বোঝাটা একটু অসুবিধাই, ঠিক আছে? কিন্তু সুবিধাটা কি, যে ফরম্যাটটা খুব জেনারেল এবং এনার্জির টার্মে সব কিছুকে লেখা যাচ্ছে, একটু ভাবতে একটু সুবিধা হয় বা প্রবলেমটাকে সাজাতে একটু সুবিধা হয়। আচ্ছা, এনিওয়ে, এটা সরি, এটা ডট হবে মাথায়, ডট।
ওকে, এইবার এই যে এমআই যে সেটা তো বললাম এদের ফাংশন। এখন এটাকেও আবার টেলর এক্সপ্যান্ড করা যেতে পারে অ্যাবাউট ইকুইলিব্রিয়াম প্লাস এরকম করে আরও হায়ার অর্ডার টার্মস। ব্যাপারটা হলো যেহেতু অরিজিনাল এমআইজের সঙ্গে অলরেডি ইটা আই ডট এবং ইটা জে ডট এই দুটো ডিসপ্লেসমেন্ট অলরেডি ঢুকে আছে, হ্যাঁ, সো কাইনেটিক এনার্জি টি ইটস অলরেডি কোয়াড্রেটিক। ও অলরেডি মানে ব্যাপারটা হচ্ছে পোটেনশিয়ালের সঙ্গে যেমন কিছু লেজুর ছিল না, তাই আমরা হায়ার অর্ডার টার্ম নেগলেক্ট করে জাস্ট ইটা আই ইটা জে পর্যন্ত টার্ম অবধি আমি নিয়েছি। কিন্তু এখানে কাইনেটিক এনার্জির ক্ষেত্রে অলরেডি ইটা আই ডট ইটা জে ডট দুটো স্মল টার্ম অলরেডি ঢুকে আছে। তো এরপর আমি আর এমআইজের সঙ্গেকার এদেরকে আমি আর নিতে পারি না, সুতরাং এখান থেকে সবাইকে আমি ইগনোর করব, শুধুমাত্র এই জিনিসটাকে রাখবো। সুতরাং এই যে এমআইজে যেটা বললাম কিউ আই কিউ টু এদের ফাংশন, এখন আর এটা ওদের ফাংশন নয়, এখন এটা হয়ে যাবে শুধুমাত্র ইকুইলিব্রিয়াম পয়েন্টে এমআইজের যে ভ্যালু শুধুমাত্র সেই কনস্ট্যান্ট পোর্শনটাই এখানে থাকবে। সো দিস ইজ আ কনস্ট্যান্ট পোর্শন, এটাই বলতে চাইছি। ঠিক যেমন ভিআইজে দিস ইজ আ কনস্ট্যান্ট, কেননা ইকুইলিব্রিয়ামে আমি ডিটারমাইন করছি সেই ভ্যালুটাকে আমি লিখেছি। ঠিক একই রকমভাবে দিস ইজ অ্যানাদার কনস্ট্যান্ট এবং এটাকে আমি এখন এক্সপ্রেস করব বা লিখব টিআইজে হিসাবে। তাহলে গল্পের মরাল হচ্ছে our kinetic energy is half Tij eta I dot eta j dot and potential energy is half Vij eta I eta j. Therefore Lagrangian is T minus V, so half Tij eta I dot eta j dot minus Vij eta I eta j। ठीक है, তাহলে ল্যাগ্রাঞ্জিয়ান ইকুয়েশন অফ মোশন del L del eta I dot equal to half Tij eta j dot del L del eta I equal to minus half Vij eta j। সুতরাং ddt of half Tij eta j dot plus half Vij eta j equal to 0, অর্থাৎ Tij eta j double dot plus Vij eta j equal to 0। ঠিক আছে, লক্ষণীয় টিআইজে ভিআইজে এটা কিন্তু সাম কনস্ট্যান্ট কোএফিসিয়েন্টস, এই জিনিসটা একটুখানি মাথায় রাখতে হবে। অরিজিনালি ওরা ফাংশন ছিল অনেক কিছুরই, কিন্তু তারপর আমরা টেলর এক্সপ্যান্ড করেছি, করে বিভিন্ন হায়ার অর্ডার টার্ম নেগলেক্ট করেছি এবং আলটিমেটলি ব্যাপারটা এটা দাঁড়িয়েছে যে টিআইজে অ্যান্ড ভিআইজে দিজ আর কনস্ট্যান্ট কোএফিসিয়েন্টস। এই পর্যন্ত এসে এখন আমরা সলিউশনের ধারে পাশেও নেই, কিন্তু অ্যাটলিস্ট আমরা ল্যাগ্রাঞ্জিয়ান ইকুয়েশন অফ মোশনটাকে লিখতে পেরেছি এবং প্রবলেমটা একটা জায়গায় এসেছে।
কিভাবে অঙ্কটা করব সেইটা আমরা অ্যাটলিস্ট মনে মনে ভাবতে পেরেছি। সো এখানে আমরা একটু পজ দেব, দিয়ে আমরা একটা প্রবলেম নেব এবং সেখানে এই টিআই যে ভিআই যে ব্যাপার স্যাপারগুলো কীরকম হচ্ছে সেটা আমরা দেখব। সো অ্যাপ্লিকেশন লিনিয়ার ট্রায়াটমিক মলিকিউল। ট্রায়াটমিক, ঠিক আছে, এটা বেসিক্যালি CO2, মাঝে একটা বড় অ্যাটম, তার মাস হচ্ছে m, দুপাশে দুটো ছোট ছোট অ্যাটম, তাদের মাস হচ্ছে স্মল m। দুখানা স্প্রিং দ্বারা তারা যুক্ত, এই স্প্রিংটা একটু আঁকাটা বাজে হলো। দুটো স্প্রিংয়েরই ন্যাচারাল লেংথ, অর্থাৎ যখন কিছুই ঘটছে না, ব্যাপারটা জাস্ট রাখা আছে, কোনো অসিলেশন নেই, দুটো স্প্রিংয়ের ন্যাচারাল লেংথ বি এবং ওদের দুজনেরই স্প্রিং কনস্ট্যান্ট কে। ওকে, এবার এই যে সিস্টেমটা হয়েছে সেটার পোটেনশিয়াল এনার্জি ভি কি হবে? হাফ কে। আচ্ছা, প্রথম মাস্টার পজিশন কোঅর্ডিনেট x1, সেকেন্ড মাস্টার x2 এবং 3 নম্বর মাস্টার x3। তো পোটেনশিয়াল এনার্জি কী হবে? প্রথম হচ্ছে এক নম্বর স্প্রিংটার লেংথের চেঞ্জের জন্য একটা পোটেনশিয়াল এনার্জি এবং 2 নম্বর স্প্রিংটার এক্সপ্যানশন বা কন্ট্রাকশনের জন্য একটা পোটেনশিয়াল এনার্জি। সো প্রথমটার জন্য কি হবে? x2 মাইনাস x1 মাইনাস বি হোল স্কোয়ার, আর দ্বিতীয় স্প্রিংটার জন্য পোটেনশিয়াল এনার্জি হবে হাফ কে x3 মাইনাস x2 মাইনাস বি হোল স্কোয়ার। কেননা দেখ, বি হচ্ছে ন্যাচারাল লেংথ, এবার যদি এরা মুভ করতে শুরু করে বা অসিলেট করতে শুরু করে তাহলে হয়তো এই রেড মাসটা হয়তো চেঞ্জ হয়ে এরম কোথাও একটা যাবে, এই বড় রেড মাসটা হয়তো চেঞ্জ হয়ে এরম কোথাও একটা আসবে। তাহলে তাহলে এটাই হচ্ছে ওর পজিশন কোঅর্ডিনেট x1 আর এটা হচ্ছে ওর পজিশন কোঅর্ডিনেট x2। তাহলে স্প্রিংটার বর্তমান লেংথ কি দাঁড়াচ্ছে? x2 মাইনাস x1, এটা হচ্ছে বর্তমান লেংথ, আর ওর অরিজিনাল ইকুইলিব্রিয়াম লেংথ হচ্ছে b। তাহলে লেংথের পরিবর্তন কতটা হবে? x2 মাইনাস x1 মাইনাস b, সেই পুরো জিনিসটার হোল স্কোয়ার হাফকে। ঠিক আছে, এটা 1 নম্বর স্প্রিংয়ের জন্য, এটা 2 নম্বর স্প্রিংয়ের জন্য। এটা হচ্ছে পোটেনশিয়াল এনার্জি অফ দ্য সিস্টেম। কাইনেটিক এনার্জি হাফ m x1 ডট স্কোয়ার হাফ ক্যাপিটাল M x2 dot square half small m x3 dot square। ভালো কথা, এইবার আমরা আমাদের স্মল ডিসপ্লেসমেন্ট ডিফাইন করি। ইটা i হচ্ছে xi মাইনাস x নট i, ওকে, ইকুইলিব্রিয়াম পজিশন, and x02 মাইনাস x01 ইকুয়াল টু b, কারণ b হচ্ছে স্প্রিংয়ের ইকুইলিব্রিয়াম লেংথ, সুতরাং দুটো মাসের ইকুইলিব্রিয়াম পজিশনকে মানে একটা থেকে আরেকটাকে মাইনাস করলে অফকোর্স আমার b পাওয়ার কথা, এবং x03 মাইনাস x02 is also equal to b। ঠিক আছে, তাহলে এটাকে
যদি আমি এখানে পুট করি, সো ভি ইকুয়াল টু হাফ কে এক্স টুটা হচ্ছে এক্স নট টু প্লাস ইটা টু মাইনাস এক্স ওয়ান হচ্ছে এক্স নট ওয়ান প্লাস ইটা ওয়ান মাইনাস বি হোল স্কোয়ার প্লাস হাফ কে এক্স নট থ্রি প্লাস ইটা থ্রি মাইনাস এক্স নট টু প্লাস ইটা টু মাইনাস বি হোল স্কোয়ার। কেমন? এবার এখানে কি আছে, এক্স নট টু মাইনাস এক্স নট ওয়ান হচ্ছে বি, তাহলে এক্স নট টু মাইনাস এক্স নট ওয়ান হচ্ছে বি, তার মানে এটা এটা এবং এটা কেটে গেল। সিমিলারলি এক্স নট থ্রি মাইনাস এক্স নট টু হচ্ছে বি, তাহলে এক্স নট থ্রি মাইনাস এক্স নট টু ইকুয়াল টু বি, সুতরাং এটা এটা এবং এটা ক্যান্সেল আউট হয়ে গেল। সুতরাং পোটেনশিয়াল এনার্জি ইকুয়াল টু দাঁড়াচ্ছে হাফ কে ইটা টু মাইনাস ইটা ওয়ান হোল স্কোয়ার প্লাস হাফ কে ইটা থ্রি মাইনাস ইটা টু হোল স্কোয়ার। ঠিক আছে, সুন্দর। আর কাইনেটিক এনার্জিটা যদি একটু কনসিডার করে নিই, তাহলে ক্লিয়ারলি ইটা আই ইকুয়াল টু এক্স আই মাইনাস এক্স জিরো নট এক্স নট আই। সুতরাং যদি দুদিকে টাইম ডেরিভেটিভ নিই, তাহলে ইটা আই ডট ইজ ইকুয়াল টু এক্স আই ডট। ঠিক আছে, কারণ এটা কনস্ট্যান্ট। সুতরাং এটা ডাইরেক্টলি আমি ডিসপ্লেসমেন্টের টার্মে লিখতে পারি, হাফ স্মল এম ইটা ওয়ান ডট স্কোয়ার প্লাস হাফ ক্যাপিটাল এম ইটা টু ডট স্কোয়ার প্লাস হাফ স্মল এম ইটা থ্রি ডট স্কোয়ার। তাহলে আমার এখন কাইনেটিক এনার্জি এবং পোটেনশিয়াল এনার্জি দুটোই আমি ইটার টার্মে, অর্থাৎ আমার স্মল ডিসপ্লেসমেন্টের টার্মে আমি লিখতে পেরেছি। এবার আমার নেক্সট কাজ হচ্ছে টিআইজে আর ভিআইজের ব্যাপারটা নিয়ে চিন্তা ভাবনা করা। সো আচ্ছা, ভিতে তো সেই সব হোল স্কোয়ার টোল স্কোয়ার আছে, এই হোল স্কোয়ারগুলোকে আমরা ভাঙবো, ভাঙলে পরে বোঝা যাবে কয়েকটা জিনিস। সো কে বাই টু আচ্ছা দেখ, এখান থেকে একটা ইটা টু স্কোয়ার, এখান থেকে এটা টু স্কোয়ার, তার টু ইটা টু স্কোয়ার একবারে লিখে দিলাম এই। আচ্ছা, মাইনাস টু ইটা ওয়ান ইটা টু মাইনাস টু ইটা টু ইটা থ্রি। ঠিক আছে। আচ্ছা, এইবার হিসাব মতো দিস ইজ ইকুয়াল টু হাফ টিআইজে ইটা আই ডট ইটা জে ডট, আর এটা হচ্ছে কি হাফ ভিআইজে ইটা আই ইটা জে। তাহলে এই যে টিআইজে আর ভিআইজে, তার মানে মানে বলতে চাইছি যে T11 T12 এরকম টাইপের তো ব্যাপারগুলো, মানে এখানে আই আর জের রেঞ্জটা কত, আমার এখানে কতগুলো জেনারেলাইজড কোঅর্ডিনেটস আছে, ইটা মানে আমার x1 আছে, x2 আছে, x3 আছে, রাইট। তার মানে আমার ইটা 1 ইটা 2 এবং ইটা 3,
তার মানে আমার জিনিসগুলো হবে T11, T12, T13, T21, T22, T23, T31, T32, T33। এই যে টিআইজের মানে এরকম কটা টার্ম থাকবে টোটাল? 9টা টার্ম থাকবে টোটাল। অর্থাৎ এই টিআইজে এবং এই ভিআইজে এরা দুজনেই কিন্তু অ্যাকচুয়ালি দুটো 3/3 ম্যাট্রিক্স, এটাও এবং এটাও। বা আমি মানে এভাবেও ব্যাপারটাকে আর কি বলতে পারি যে এই যে এইটা লিখেছি, বা পোটেনশিয়ালটাকেও যদি আমি বলি, কোনটা দিয়ে বলতে সুবিধা হবে জানি না, এটা দিয়ে যদি আমি আগে বলি, এই যে পোটেনশিয়াল এনার্জিটা আমি এইভাবে লিখেছি, ঠিক আছে, এইটাকে I can write like eta 1, eta 2, eta 3, V12, V13, V21, V22, V23, V31, V32, V33, eta 1, eta 2, eta 3। ঠিক আছে, এভাবে লিখতে পারি। এটা যদি দেখে মনে হয় যেটা এটা অবভিয়াস নয়, তাহলে এটাকে একটু ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন করলেই ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। এটাকে আমরা একটু ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন করি, তাহলে এটা আর এটাকে মাল্টিপ্লাই করলে আমি পাচ্ছি V11 eta 1 প্লাস V12 eta 2 প্লাস V13 eta 3, V21 eta 1, V22 eta 2, V23 eta 3, V31 eta 1, V32 eta 2, V33 eta 3। এবার এটাকে যদি এটা দিয়ে গুণ করি তাহলে কি পাচ্ছি দেখ, V11 eta 1 স্কোয়ার, V12 eta 2 eta 1, V13 eta 3 eta 1। নেক্সট V21 eta 1 eta 2, V22 eta 2 square, V23 eta 2 eta 3 plus V31 eta 1 eta 3, V32 eta 2 eta 3 plus V33 eta 3 square। অর্থাৎ হাফ VIJ eta I eta j সাম ওভার অল IJ। এখানে এটা মাথায় রাখতে হবে যে হাফের এই কোএফিসিয়েন্টটা আমাকে বাদ দিতে হবে, মানে যখন আমি অ্যাকচুয়ালি VIJ লিখব, কারণ এখানে তো আমার কোনো হাফ নেই, মানে এখানে বেসিক্যালি এখানে এইটা মানে হচ্ছে হাফ ইন্টু 2, ঠিক আছে, তো সেটা একটু জাস্ট খেয়াল রাখার ব্যাপার, সেটা তো পরের কথা। কিন্তু মেন কথাটা হচ্ছে আমার যে টোটাল এক্সপ্রেশন, আমি যেমন এখানে V ইকুয়াল টু সামথিং লিখেছি, স্কোয়ার ফোয়ার পেয়েছি, তো এটাকে কিন্তু অ্যাকচুয়ালি এইভাবে লেখা যায়। এখানেও আমি কিন্তু পাচ্ছি, কি পাচ্ছি, যেমন ইটা 1 স্কোয়ার পাচ্ছি, তার কোএফিসিয়েন্ট হচ্ছে V11। সো আমার এখানে যে ইটা 1 আছে তার কোএফিসিয়েন্ট হচ্ছে k/2। তো আমাকে এখানে আবার হাফটা বাদ দিতে হবে, কারণ আমার নিজেরই লেখা নোটেশন অনুযায়ী আমার সামনে একটা হাফ অলরেডি আছে, সুতরাং আমার V11 ইজ ইকুয়াল টু অনলি k, কেননা আমার পোটেনশিয়ালের এখানটাতে সামনে একটা হাফ আছে অলরেডি। ওকে, সো তাহলে আমার দেখতে গেলে আমার এখানে মানে তাহলে শুরুতে আমার হাফটাকে আর কি আলাদাই রাখা উচিত।
হাফ হাফ, এখানে হাফ থাকবে এবং এখানে পুরো জিনিসটার সামনে একটা হাফ থাকবে। এই হচ্ছে গল্প। তাহলে v11/2 হচ্ছে আমার k/2, v11/2 হচ্ছে k/2, তাহলে v11 হচ্ছে k। সিমিলারলি ইটা 2 স্কোয়ার তার সঙ্গে সঙ্গে আছে v22, তাহলে v22/2, ওকে। তাহলে এখানে আমার v22/2, এখানে ইটা 2 স্কোয়ারের সঙ্গে কি আছে না 2 ইন্টু k/2, অর্থাৎ k আছে, তার মানে v22 ইজ 2k এবং v33 ইজ ইকুয়াল টু k। এবার ইটা 1 ইটা 2 তার সঙ্গে কি আছে v12 আছে এবং v21 আছে, দুটো টার্মই দেখ, ইটা 1 ইটা 2 ইটা 2 ইটা 1, মানে বেসিক্যালি v21 আর v12 হচ্ছে সেম, ইকুয়াল, দে আর v21 আর v12 দে আর ইকুয়াল, রাইট। তাহলে ইটা 1 ইটা 2 এর সঙ্গে কোএফিসিয়েন্ট হিসেবে v12 প্লাস v21 আছে, এটা সিমেট্রিক ম্যাট্রিক্স। এবং এই এক্সপ্রেশন থেকেই আমি বুঝতে পারছি যে ইটা 1 ইটা 2 কোএফিসিয়েন্ট মানে ওটা আলাদা কিছু নয়, ইটা 1 ইটা 2 আর ইটা 2 ইটা 1 অ্যাকচুয়ালি সেম থিং। সো v12 plus v21/2 equal to minus k। সুতরাং v12 প্লাস v21 হচ্ছে মাইনাস 2k, সুতরাং v12, এবার এটা হচ্ছে দেখানো যায় যেটা সিমেট্রিক, মানে vij ইকুয়াল টু vji, সুতরাং এরা দুজনেই both of them are equal to minus k। ঠিক আছে, তাহলে আমার ম্যাট্রিক্সের সবকটা কোএফিসিয়েন্ট অ্যাকচুয়ালি বেরিয়ে গেল। তাহলে এফেক্টিভলি দ্য মরাল অফ দ্য স্টোরি ইজ total potential energy of the system can be written as half eta matrix এর transpose v matrix eta matrix, এবং kinetic energy can be written as eta matrix এর transpose t matrix eta matrix, যেখানে ইটা ম্যাট্রিক্স ইজ গিভেন বাই ইটা 1 ইটা 2 ইটা 3, আর ভি ম্যাট্রিক্স আমরা এখানে অলরেডি পেয়ে গেলাম, ভি ম্যাট্রিক্সটা আমরা পেলাম কে মাইনাস কে 0 minus k 2k 0 0 v31 v32 0 v33 হচ্ছে k। তাহলে এই প্রবলেমটার জন্য আমার এটা হচ্ছে আমার ভি ম্যাট্রিক্স, এবং যেখানে আমি দেখতে পাচ্ছি যে আমার বেসিক্যালি ক্রস টার্ম এই দুটোই আছে, বাকি সব তো ডায়াগোনাল, ক্রস টার্ম এই দুটোই আছে, কেননা আমার ওখানে ইটা 1 ইটা 2 এইখানে একটা মানে কাপলিং হয়ে আছে আর কি, দুটো আলাদা আলাদা ডিসপ্লেসমেন্ট, কিন্তু এটা একটা ভালো করে দেখ যে যদি নর্মাল পেন্ডুলাম অসিলেশনে আমরা কিন্তু এই ধরনের টার্ন পাই, হাফ কে সাম ডিসপ্লেসমেন্টের স্কোয়ার, হাফ কে সাম ডিসপ্লেসমেন্টের স্কোয়ার, কিন্তু এখানে একটা কাপলড টার্ম আছে। দিস কাপলড টার্ম মেক্স দিস প্রবলেম ভেরি স্পেশাল অ্যাজ ওয়েল অ্যাজ ভেরি বিউটিফুল। ঠিক আছে, এই ক্রস টার্মগুলো বা অফ ডায়াগোনাল টার্মগুলোই হচ্ছে এই কমপ্লিকেশনসের জন্য দায়ী, এবং এর জন্যই আমাদেরকে মাথা খাটিয়ে আরও অনেক কিছু মানে করতে হবে। ঠিক আছে, তো এটা ছিল আমার ভি ম্যাট্রিক্স। এবার এই প্রেসক্রিপশনটা ফলো করে টি ম্যাট্রিক্সটা লিখতে হবে। ঠিক আছে, টি ম্যাট্রিক্সটা লিখবি তুই বাড়িতে। টি ম্যাট্রিক্স ভি ম্যাট্রিক্স দুটো লেখা হয়ে গেলে তারপরে তো জাস্ট সরাসরি টিআই জে এটা লিখে ফেলাই যাবে, টিআই জে ইটা জে ডাবল ডট প্লাস ভিআই জে ইটা জে, হ্যাঁ খাচ্ছি,
যখন ম্যাট্রিক্সটা পুরো লেখা হয়ে যাবে দুটো ম্যাট্রিক্সই, তখন এটা ইজিলি লেখা হয়ে যাবে, কারণ এটাও বেসিক্যালি একটা ম্যাট্রিক্স ইকুয়েশন। এটা হচ্ছে টি ইটা প্লাস ভি ইটা ইকুয়াল টু 0, এই হচ্ছে আমার ম্যাট্রিক্স ইকুয়েশনটা। এই ম্যাট্রিক্স ইকুয়েশনকেই সলভ করার জন্য আমাকে আবার অন্যান্য আর কি কায়দা অবলম্বন করতে হবে। ঠিক আছে, বোঝা গেল? তাহলে আমরা লিনিয়ার ট্রায়াটমিক মলিকিউলের প্রবলেমটাই প্রথম সলভ করব। আর হ্যাঁ, কামিং ব্যাক টু দ্য সিমেট্রি, এই যে বলে দিলাম আমি ভিআইজে আর ভিজেআই একই, বা টিআইজে আর টিজেআই একই, এটার প্রুফটা খুবই স্ট্রেট ফরওয়ার্ড। জাস্ট গো ব্যাক টু দ্য ডেফিনেশন অফ ভিআইজে অ্যান্ড টিআইজে। ওকে, ভিআইজে আর টিআইজে আমরা একদম যেখানে ডিফাইন করেছিলাম, এই যে টিআইজের ডেফিনেশন, এবং এই হচ্ছে আমার ভিআইজের ডেফিনেশন। তো এখান থেকে জাস্ট শো দ্যাট V matrix and T matrix, they are both of them are symmetric. ঠিক আছে, তাহলে এইটা যতটা বলে ততটুকু কমপ্লিট করে রাখবি, আর এটা যে সিমেট্রিক সেইখানটা একটুখানি মানে প্রুভ করে রাখবি। ওকে, তাহলে এতটাই থাক, পরের দিন আবার এখান থেকে শুরু করবো। পরের দিন মানে নেক্সট উইক, নেক্সট ওয়েডনেসডে। আর কালী পুজোয় সাবধানে থাকিস, সেফ দীপাবলি। সেম টু ইউ ম্যাম। ঠিক আছে, দেখ কি সুন্দর দীপাবলির মতন একটা ছবি দেখিয়ে দিলাম দীপাবলির আগে।